আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘন্টায় মরতে পারে ১৪,০০০ শিশু, জানিয়েছে জাতিসংঘ। জানিয়ে দেব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেন, ফ্রান্স, কানাডার। এরপর রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন, বলেছেন ট্রাম্প। সর্বশেষ থাকছে ৩ মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘন্টায় মরতে পারে ১৪,০০০ শিশু, জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত হয়ে আছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা। এর মধ্যে অঞ্চলটিতে গত প্রায় ১.৫ মাস ধরে কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষ, অনাহারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ না প্রবেশ করলে ১৪,০০০ শিশু মারা যেতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছে, সোমবার গাজায় ৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে তিনি বলেছেন, এটি সমুদ্রের এক ফোঁটা পানির মতো। তিনি বলেন, ত্রাণবাহী লরিগুলো গাজায় ঢুকলেও সেগুলো সীমান্তের উপরেই আছে, এখনও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছে, সোমবার গাজায় ৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে তিনি বলেছেন, এটি সমুদ্রের এক ফোঁটা পানির মতো। তিনি বলেন, ত্রাণবাহী লরিগুলো গাজায় ঢুকলেও সেগুলো সীমান্তের ওপারেই আছে, এখনও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছায়নি। ইসরায়েল ত্রাণ সহায়তা নিশ্চিতে যথেষ্ট কাজ করেনি উল্লেখ করে সোমবার সন্ধ্যায় ফ্লেচার বলেন, আজ আমাদের ৯টি ট্রাক কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি পেয়েছে। তবে এটি জরুরি প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা মাত্র এবং আগামীকাল সকাল থেকে গাজার উল্লেখযোগ্য পরিমাণে আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, গাজায় এখন যে সীমিত পরিমাণে ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে তা অবশ্যই চরম দুর্দশার মধ্যে থাকা। বেসামরিক নাগরিকদের জন্য অবাধ প্রবেশাধিকারের বিকল্প নয়। লুটপাট কমাতে হলে নিয়মিত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং মানবিক কর্মীদের একাধিক পথ ব্যবহার করে অনুমতি দিতে হবে। বাণিজ্যিক পণ্য মানবিক সহায়তায় পরিপূর্ণ হওয়া উচিত। ফ্লেচার আবারও বলেছেন, ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে। তিনি বলেন, আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ১৪,০০০ শিশুর মধ্যে যতজনকে সম্ভব বাঁচাতে চাই। তিনি জোর দিয়ে বলেন, আমাদের গাজা উপত্যকাকে মানবিক সাহায্য দিয়ে ভাসিয়ে দিতে হবে। যখন বিবিসি টুডে প্রোগ্রামে আনা ফোস্টার বলেন যে ১৪,০০০ সংখ্যাটি অসাধারণ একটি সংখ্যা, জবাবে ফ্লেচার বলেন, এটি পুরোপুরি হিমশীতল করা সংখ্যা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেন, ফ্রান্স, কানাডার। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং মানবিক সাহায্য পাঠানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স। এই ৩ পশ্চিমা দেশের নেতারা গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আরও চাপ সৃষ্টি করলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী গত শুক্রবার নতুন করে অভিযান শুরু করে ঘোষণা দেয়। এরপর গতকাল সোমবার নেতানিয়াহু বলেন, ইসরায়েলের গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এরই মধ্যে অঞ্চলটিতে দুর্ভিক্ষের আশঙ্কা নিয়ে সতর্ক করছেন। লাখ লাখ মানুষ খাবারের অভাবে অনাহারে দিন যাপন করছে। অবশ্যই ইসরায়েলে গতকাল সামান্য পরিমাণে কিছু ত্রাণ সহায়তা গাজায় ঢোকার অনুমতি দিয়েছে, যা যথেষ্ট নয়। ব্রিটিশ সরকার এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েল সরকারের তরফ থেকে বেসামরিক জনগণের প্রয়োজনীয় মানবিক সহায়তা অস্বীকার করে অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করি। প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ সহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। ৩ দেশের এই বিবৃতিতে জবাবে নেতানিয়াহু বলেছেন, লন্ডন, অটো ও প্যারিসের নেতারা গত ৭ অক্টোবর গণহত্যার একটি বিশাল পুরস্কার দিচ্ছেন, যা আরও নৃশংসতাকে উস্কে দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে নিজেকে রক্ষা করবে যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি জনপদে হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় চিকিৎসা, খাদ্য, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, যাতে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী জিম্মিদের মুক্তি দিতে বাধ্য। এ বিষয়ে ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের নেতারা বলেছেন, আমরা সবসময় ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলিদের রক্ষা করতে অধিকারকে সমর্থন করছি, কিন্তু এই সংকট সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তারা বলে, নেতানিয়াহু সরকার এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে গেলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না।
অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন, বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি ও যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপকে খুব ভালো আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, শান্তির শর্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনের আলাপের পর তিনি এই কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন বলেছেন তিনি ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তিটির একটি স্মারকলিপি নিয়ে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে জেলেনস্কি এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রকে আলোচনা থেকে দূরে না থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেনের অবিলম্বে যুদ্ধবিরতি ও যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপকে খুব ভালো বলে আখ্যা দিয়ে বলেন, শান্তির শর্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপের পর তিনি এই কথা জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন বলেছেন তিনি ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তি সংক্রান্ত একটি স্মারকলিপি নিয়ে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে জেলেনস্কি এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে আলোচনা থেকে দূরে না থাকার আহ্বান জানিয়েছে। ট্রাম্প নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে শেয়ার করে এক পোস্টে ফোনালাপের পর লিখছেন, রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং আরও গুরুত্বপূর্ণভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও জানান, দ্বিতীয় কলে তিনি জেলেনস্কিকেও একথা জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, এ শর্তগুলো উভয় পক্ষে আলোচনা করা হবে কারণ এটি কেবল তাদের পক্ষেই সম্ভব। তবে জেলেনস্কি বলেছেন, আলোচনার প্রক্রিয়া উপযুক্ত পর্যায়ে আমেরিকান ও ইউরোপীয় উভয় প্রতিনিধিকে জড়িত থাকতে হবে। তিনি বলেন, আমাদের সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আলোচনা এবং শান্তি প্রচেষ্টায় নিজেদের দূরে না সরিয়ে রাখে কারণ এতে কেবল পুতিনই লাভ হবে। 3 মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক। অবশেষে দীর্ঘ 3 মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করছে। গতকাল সোমবার উপত্যকাটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের 9টি ট্রাক। আজ মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অনাহারে জর্জরিত গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে জানিয়েছে সংস্থাটি। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকার প্রতিবেদনে কমপক্ষে 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করত। তুলনায় গতকাল ত্রাণ সহায়তা খুবই কম। বিশেষজ্ঞরা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, শীঘ্রই ত্রাণ সহায়তা নিশ্চিত না করা গেলে উপত্যকা অনাহারে ভয়াবহ আকার ধারণ করবে। অবশেষে দীর্ঘ 3 মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করছে। গতকাল সোমবার উপত্যকাটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করায় জাতিসংঘের 9টি ট্রাক। আজ মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অনাহারে জর্জরিত গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার এই পদক্ষেপে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে জানিয়েছে সংস্থাটি। 2023 সালে 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় প্রতিদিন কমপক্ষে 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করত। সেই তুলনায় গতকাল ত্রাণের সহায়তা খুবই কম। বিশেষজ্ঞরা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, শীঘ্রই ত্রাণ সহায়তা নিশ্চিত না করা গেলে উপত্যকার অনাহারে ভয়াবহ আকার ধারণ করবে। জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টেফান ডুজারিকিও বলেছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা যথেষ্ট নয়। আল জাজিরাকে তিনি বলেন, এই ত্রাণ আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের নিজস্ব নেটওয়ার্ক দিয়ে বিতরণ করা হবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমাদের কাছে এই বিলাসিতা নেই যে আমরা বলবো যদি মাত্র 9টি ট্রাক আসে তাহলে আমরা তা নেব না। তবে এই পরিমাণ ট্রাক যে গাজার মানুষের জন্য যথেষ্ট নয় তা স্পষ্ট এবং এটি আমাদের ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়েছে এবং আরও বেশি ত্রাণ ঢুকতে দেওয়ার ব্যাপক তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি।